জয়ের খুবই কাছে বাইডেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বহুমুখী সমবায়ে দূর হবে দরিদ্র, বললেন প্রধানমন্ত্রী। সামরিক আদালতে বিচারের নামে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের। প্রতিশ্রুতি আর অভিযোগে সরগরম ঢাকা 18 আসনের প্রচার মাঠ। দেখছেন এটিএন নিউজ। 3টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী চলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত, তবে শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একেবারে কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়া ও নেভাডায় ভোটে ট্রাম্পের চাইতে বড় ব্যবধানে এগিয়ে আছেন। এই দুই রাজ্যের যে কোনো একটিতে জিতলেই জয় নিশ্চিত হবে বাইডেনের। উইলমিংটনে ভাষণে সমর্থকদের বিভেদ ভুলে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ভোটে পিছিয়ে পড়ায় ট্রাম্পের সংকট ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউস ও তার প্রচার শিবিরের অনেকেই। 3 দিনেও ভোট গণনা শেষ না হওয়ায় অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্ব। তবে সব বিচারে জো বাইডেনই যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট এটা এখন পরিষ্কার। পেনসিলভানিয়ায় 99% ভোট গণনা হয়েছে। সেখানে ট্রাম্পের চেয়ে 27,000 ভোটে এগিয়ে আছেন বাইডেন। তাই শুধু এ রাজ্যে জয় পেলেই বাইডেনের চূড়ান্ত বিজয় নিশ্চিত। জর্জিয়াতেও ট্রাম্পকে টপকে গেছেন বাইডেন, এগিয়ে আছেন 1,500-এরও বেশি ভোটে। দুই প্রার্থীর ভোটের ব্যবধান 0.5% কম হওয়ায় আবার গণনা করা হবে সেখানকার ভোট। এছাড়া নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, নেভাডা ও আলাস্কায় এগিয়ে আছেন বাইডেন। অন্যদিকে বিজয়ী হতে হলে ট্রাম্পকে পেনসিলভেনিয়ার সঙ্গে আরও অন্তত 3টি রাজ্যে জিততেই হবে। তবে এখনই পরাজয় মেনে নিতে রাজি নয় ট্রাম্পের প্রচার শিবির। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় ডেলাওয়ারের উইলমিংটনে ভাষণ দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, এখন এটা পরিষ্কার তাদের জয় সুনিশ্চিত। সমর্থকদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, তারা প্রমাণ করতে পেরেছেন দেশে গণতন্ত্র এখনো সচল। ভোট গণনা বন্ধ করতে যত চেষ্টাই করা হোক তিনি পরোয়া করেন না। এবার দেশটিতে রেকর্ড 66.9% ভোট পড়েছে। বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস পেয়েছেন 7,40,00,000 ভোট। এই বিশাল ম্যান্ডেট নিয়ে তাদের দৃষ্টি এখন করোনা ভাইরাস, মার্কিন অর্থনীতি, জলবায়ু আর বর্ণবাদের মতো ইস্যুর দিকে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে নির্বাচনে কারচুপি নিয়ে অভিযোগের শেষ নেই ট্রাম্পের। অভিযোগের তীর ডাকযোগে দেওয়া ভোট বা মেইল ইন ভোট নিয়ে। এদিকে সর্বোচ্চ আদালতেও যেতে পারেন ট্রাম্প। এই নির্বাচন নিয়ে আরও কি হতে পারে? সাদাত হাবিবি সেতু রিপোর্ট। গত 24 ঘন্টায় টুইটারে নির্বাচন নিয়ে একের পর এক কারচুপির অভিযোগ তুলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে অনেক অভিযোগের সত্যতা নিয়ে টুইটারও বিভ্রান্ত। তাই এমন অভিযোগের অনেকগুলোই ঢেকে রাখা হচ্ছে সাধারণের জন্য। If you count the legal votes, I easily win. মজার তথ্য হচ্ছে, অভিযোগের সত্যতা না পেয়ে ট্রাম্পের বক্তব্য প্রচার থেকে সরে এসেছে মার্কিন গণমাধ্যম। Iowa, Indiana, Ohio. Okay, here we are again in the unusual position of not only interrupting the President of the United States, but correcting the President. There are no illegal votes that... মূল অভিযোগ ডাকযোগে ভোট বা মেইল ইন ভোটের বৈধতা নিয়ে। অবশ্য মেইল ভোট নিয়ে ট্রাম্পের ভয়টা পুরনো। 2016 নির্বাচনে এই মেইল ভোটের 4 ভাগের 1 ভাগ জুটেছিল ট্রাম্পের কপালে। 2017 সালে ব্রেনান সেন্টারের এক জরিপ অনুসারে পোস্টাল ভোটে জালিয়াতির সর্বোচ্চ পরিমাণ 0.0009%। We were getting ready to win this election. Frankly, we did win this election. এদিকে নির্বাচনের পর থেকেই নিজেকে জয়ী বলে দাবি করছেন ট্রাম্প। ফল বিপক্ষে গেলে মেনে নেবেন সেটি ভাববার সুযোগ কই। আবার এও তো সত্য, 48% ভোট পড়েছে ট্রাম্পের ঝুলিতে। তার বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই দেশটির 7টি অঙ্গরাজ্যে সহিংসতার নজির ঘটে।
এই অভিযোগকে কেন্দ্র করে বেশ জটিল সময় অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। ইতিমধ্যেই মিশিগান আর জর্জিয়ায় ট্রাম্প শিবির ৫৭টি ভোট জালের অভিযোগ তুলে মামলা করেছিল, তবে স্থানীয় আদালত বিষয়টি খারিজ করে দিয়েছে। We want the law to be used in a proper manner. ফলাফল নিয়ে আগেভাগেই ট্রাম্পের ঘোষণা ছিল সুপ্রিম কোর্টে যাবার। সেটির কারণ সোজা, সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির ৬ জন রিপাবলিকানদের নিয়োগপ্রাপ্ত, ৩ জন তো সরাসরি ট্রাম্পের আমলেই নিয়োগ নিয়েছেন, যাদের কারো কারো বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ থাকার পরও ট্রাম্প তাদের বিচারপতির আসনে বসিয়েছেন। সুতরাং আদালত পাড়ায় ক্ষমতার লড়াই ঠেকলে ফের ভোট গণনা হতেই পারে। এদিকে বেসরকারিভাবে বাইডেন জিতে গেলে তিনি দেশটির ৪৬তম প্রেসিডেন্ট। ওদিকে জানুয়ারি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বৈধ প্রেসিডেন্ট। ট্রাম্প চাইলে প্রেসিডেন্টের ক্ষমতা বলে ডাকতেই পারেন সামরিক বাহিনী। এমন সমীকরণে সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব আসবে স্পিকার ন্যান্সি পেলোসির ঘাড়ে। মানে এক দেশে ৩ প্রেসিডেন্ট। তাই তো দেশটিতে অচলাবস্থার আশঙ্কা উড়িয়ে দেবার সুযোগ নেই। ১৪১ বছর আগে ১৮৭৬ সালে নির্বাচনে ডেমোক্রেট হেইস ও রিপাবলিকান টিলডেনকে নিয়ে একই সংকটে পড়েছিল দেশটি। সিনেট জড়িয়েছিল বিবাদে। তখনকার প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্ট সংকট এড়াতে সামরিক শাসন জারির কথাও ভেবেছিলেন। Al Gore needs is Florida. Recount. They are saying recount. 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 সাম্প্রতিক সময় ২০০০ সালে জর্জ বুশ আর আল গোরের মাঝে নির্বাচনে ফ্লোরিডায় ফের ভোট গণনার নজির রয়েছে। And the presidential election was settled. সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। জানাবো এবার দেশের খবর। সারা দেশে বহুমুখী সমবায় গড়ে তুলতে পারলে দেশে কোনো দরিদ্র থাকবে না, এই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সমবায়ের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। বঙ্গবন্ধুর এই নীতি অনুসরণ করছে তার সরকার। রেজন ফয়েজের রিপোর্ট। কোনো অনাবাদী জমি থাকবে না, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি পাবে। জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। প্রধানমন্ত্রী এই সময় বললেন, সদ্য স্বাধীন বাংলাদেশে কর্মসংস্থানের জন্য সমবায়ের উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সরকারও সেই নীতিতেই বিশ্বাসী। আমরাও জাতির পিতার সেই নীতিতে বিশ্বাস করি যে সমবায়ের মাধ্যমেই আমরা দেশকে উন্নত করতে পারি। এটা আজকে এটা পরীক্ষিত যে বহুমুখী গ্রাম সমবায় আমি যদি গড়ে তুলতে পারি, বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না, দারিদ্র্যতা সম্পূর্ণ নির্মূল হবে, সেটা আমরা করতে পারবো। যারা সমবায় সমিতি করবেন, একলা চলো নীতি বাদ দিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাবার আহ্বানও জানালেন তিনি। যারা সমবায়ের সাথে জড়িত, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু আন্তরিকতার সাথে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন। দেখবেন এর থেকে অনেক অনেক বেশি তাৎক্ষণিক বড় লাভের আশা না করে এটাকে যেন একটা স্থায়ী, উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ যেন লাভের অংশটা পায়। শুধু আমি একা খাবো সেটা না, সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে খাবো, সবাইকে নিয়েই কাজ করব, সেই চিন্তা ভাবনাটাই কিন্তু সমবায়ের সব থেকে বেশি প্রয়োজন। শীতে করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সতর্ক করে প্রধানমন্ত্রী আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন। আবার দ্বিতীয় একটা ধাক্কা চলে আসছে সারা বিশ্বে। ইউরোপের বহু দেশে এখন আপনারা জানেন যে আবার তাদের সব কিছু বন্ধ, লকডাউন শুরু হয়ে গেছে। আমরা এখনও নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, কিন্তু শীতকাল আমাদের এসে গেছে। এটা তো কার্তিক মাস, সামনে আরও শীত পড়বে, আর শীতের প্রকোপটা বেশি বাড়ে, যেখান থেকে নিজেকে আপনাদের সুরক্ষিত থাকতে হবে। এর আগে বেশ কয়েকটি শাখায় ২০১৯ সালের জাতীয় সমবায় পুরস্কার দেয়া হয়। সভাপতি মোসাম্মদ মনোয়ারা বেগম। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আজ ৭ই নভেম্বর। সামরিক আদালতে বিচারের নামে বেছে বেছে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যাযজ্ঞ শুরু হবার দিন। ৭৫ পরবর্তী সময়ে সেই কালো অধ্যায় স্মরণ করিয়ে দিচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ ছাড়ার আগে হত্যা করেছিল দেশের বুদ্ধিজীবীদের, আর বঙ্গবন্ধুর হত্যাকারীরা দেশ ছাড়ার আগে হত্যা করে জাতীয় ৪ নেতাকে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডের প্রায় একই সময়ে
বঙ্গবন্ধু হত্যাকারীদের বিরুদ্ধে রক্তপাতহীন এক পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটান বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ। তার হাতে বন্দী হন বঙ্গবন্ধুর খুনিদের নিয়োগ করা সেনাপ্রধান জিয়াউর রহমান। জেল হত্যা ঘটিয়ে বঙ্গবন্ধুর খুনিরা ততক্ষণে দেশ ছেড়েছে। বন্দী জিয়া মরিয়া হয়ে সহায়তা চান তৎকালীন আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল জাসদের গণবাহিনীর প্রধান কর্নেল তাহেরের কাছে। মেজর আবু তাহের বীরুত্তম, তার গণবাহিনী যারা সামরিক বাহিনীতে ছিল, মেইনলি তাদেরই সহযোগিতায় জিয়াউর রহমানকে তার বাড়িতে তিনি ছিলেন আন্ডার হাউস অ্যারেস্ট, সেখান থেকে তার রিলিজ করেছিলেন। তবে মুক্ত হবার পর কর্নেল তাহেরের পথে হাঁটেননি জিয়াউর রহমান। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই কর্নেল তাহেরকে গ্রেপ্তার ও পরবর্তীতে প্রহসনের সামরিক বিচারের মাধ্যমে তার ফাঁসি কার্যকর করেন তিনি। এদিকে 7ই নভেম্বর সকালে বর্তমান জাতীয় সংসদ ভবনের পাশে অস্থায়ী এক আর্মি ক্যাম্পে গুলি করে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ, কর্নেল KN হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল ATM হায়দারকে। সেই থেকে শুরু হয় স্বাধীন বাংলার সূর্য সন্তানদের নিশ্চিহ্ন করার এক করুণ ইতিহাস। সে যে মুক্তিযোদ্ধা হত্যা করা শুরু হলো, সেই হত্যা চলতেই থাকলো। শুধু সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধারা না, গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধা হত্যা করেছে। বহুদিন বহু মুক্তিযোদ্ধা বাড়িতে থাকতে পারেনি, বহুদিন বহু মুক্তিযোদ্ধা পরিচয় দেয়নি তারা মুক্তিযোদ্ধা। বেছে বেছে শ্রেষ্ঠ ব্যাটালিয়ন কমান্ডার, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদেরকে, সৈনিক হোক অফিসার, তাদেরকে হত্যা করা হয়েছে। সামরিক বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সেই হত্যাযজ্ঞ চলে টানা প্রায় 6 বছর, যার থেকে জিয়াউর রহমান নিজেও রক্ষা পাননি। 1975 থেকে 82 একের পর এক সামরিক অভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ হারান দেশের সেনা সদস্যরা, আর সবচেয়ে বেশি ক্ষতি হয় বাংলাদেশের। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিপ্লব ও সংহতির মোড়কে সেদিন ষড়যন্ত্র করে অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করেছিলেন জেনারেল জিয়া। 7 নম্বরের সরাসরি বেনিফিশিয়ারি কে? জেনারেল জিয়া। বিপ্লব ও সংহতির মোড়কে সেদিন ষড়যন্ত্র করে অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। 15ই আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে ঘাতকরা দেশকে অভিভাবক শূন্য করেছিল। আজ তারা 23 নম্বর জেল হত্যার মাধ্যমে ঘাতকরা বাংলাদেশকে করেছিল নেতৃত্ব শূন্য। এদিকে বরাবরের মতো এবারও 7 নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। দলের নেতাকর্মীরা এই দিনটিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির শপথ নিয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে এসে কথা বলেন তিনি। 11টার দিকে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র পর্যায়ের নেতারা এবং এরপর দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। দেশ এখন 75-এর আগের মতো করে চলছে এবং সরকার জোর করে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে আহ্বান জানান তিনি। 1975-এর পূর্বে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল, আজকে আবার সে একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। আমাদের এখানে আমরা শপথ নিয়েছি যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করব, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করব ইনশাআল্লাহ। অন্য প্রসঙ্গ, একদিকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে হাজারো অভিযোগ নিয়ে বিএনপি, অন্যদিকে সেবা ও উন্নয়নের বিবরণ নিয়ে আওয়ামী লীগ। এভাবেই জমে উঠেছে ঢাকা 18 উপনির্বাচনে দুই দলের প্রচারের মাঠ। সঙ্গে শোডাউনের চেষ্টা দুই দলেরই। বিস্তারিত জানবো আমরা সাজেদা সুইটির রিপোর্টে। ঢাকা 18 আসন, যেখানে 2008 সাল থেকে টানা সাংসদ ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ছিলেন মন্ত্রীও। তার প্রয়াণের পর এ আসনে চোখ পড়ে অনেকের, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য খুলে মোহাম্মদ হাবিব হাসানের।
প্রিয় ভাই ও বন্ধুরা আমার, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা দলের প্রার্থী হাবিব হাসান জেতার ব্যাপারে আত্মবিশ্বাস অটুট। প্রতিদিনে জনসংযোগেই দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তার রেখে যাওয়া অসম্পূর্ণ কর্মসূচি আমরা আমাদের নেতা কর্মী জনগণদের নিয়ে আমরা সকলেই আমাদের ঢাকা 18 আসনে আমরা উন্নয়ন করতে চাই। সিনিয়র নেতারাও পাশে রয়েছেন। সেবা ও উন্নয়নের ধারা ধরে রাখতে আওয়ামী লীগ প্রতিনিধিকেই বেছে নিতে পরামর্শ ভোটারদের প্রতি। খালি করে নৌকা জেন্দা দেখান দেয় নৌকা, এই নৌকার বিজয়কে ঠেকাইতে পারবেন ইনশাআল্লাহ। 12 তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন কিনা আপনার হাত তুলে আমাদেরকে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। এমপি হওয়ার এই লড়াইয়ে বিএনপি প্রার্থী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি SM জাহাঙ্গীর। খালেদা জিয়ার প্রার্থী ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এই এলাকার জনগণ উন্মুখ হয়ে আছে, কারণ দীর্ঘদিন তারা ভোট দিতে পারছে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে না, গণতন্ত্রকে তারা চিড়িয়াখানায় পাঠিয়েছে। তারা ধরেই নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি জনগণ বিরক্ত, তাই প্রচারটাও সেই আঙ্গিকে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আজকে এই নির্বাচনে গিয়েছি। ধানের শীষকে বিজয়ী করুন এবং সরকারকে বুঝতে দিন যে তারা যা করছে সেটা সঠিক নয়। এভাবে প্রতিদিনই এমনকি ছুটির দিনে নির্বাচনী জনসংযোগে সরগরম এলাকা। 12 নভেম্বরের এ ভোটে কে হাসবেন বিজয়ীর হাসি সময় বলে দেবে সেটা। তবে তার আগে নানা অভিযোগ আর প্রতিশ্রুতি ডামাডোলে নির্বাচনী প্রচার দৃশ্য মনে করিয়ে দেয় এদেশের মানুষ এখনো কতটা নির্বাচন প্রিয়। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা। 3টা নিউজ আওয়ারে নিচ্ছি বাজিত স্টিল বিরতি। ফিরে এসে আরো জানাচ্ছি। কালিয়াকৈরে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত 2, শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। কুষ্টিয়ায় আমন সংগ্রহে ব্যস্ত চাষিরা। জয়ের খুবই কাছে বাইডেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বহুমুখী সমবায়ে দূর হবে দরিদ্র, বললেন প্রধানমন্ত্রী। সামরিক আদালতে বিচারের নামে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের। প্রতিশ্রুতি আর অভিযোগে সরগরম ঢাকা 18 আসনের প্রচার মাঠ। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের আরো কিছু খবর। ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষস্থানীয় ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিবরা জাতীয় মসজিদে আসেন, অংশ নেন বিক্ষোভ সমাবেশে। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করায় ফরাসি কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন তারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ও পত্রিকা শার্লে এবদো কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা চাওয়া, ফরাসি পণ্য বর্জন সহ 5 দফা দাবি জানানো হয় এই সমাবেশ থেকে। পরে গণমিছিলে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মুসলমানদের নবীর উপরে কেউ আক্রমণ করবে, এটা আমরা ঈমানের খাতিরে সহ্য করতে পারবো না। মুসলিম জনতাকে আহ্বান জানাতে চাই, ফ্রান্সকে বয়কট করুন, বর্জন করুন, প্রতিরোধ করুন, প্রতিহত করুন। মুসলমানদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, তারা উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে মুসলমানদের মধ্যে। ফ্রান্সের প্রধানমন্ত্রীকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এদিকে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও হত্যার হুমকির প্রতিবাদে এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠন সহ 12 দফা দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে। সাম্প্রদায়িকতা রুখো,
বীর বাঙালি জাগো। এই স্লোগানে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনও। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে শুরু হওয়া গণ অবস্থান চলে দুপুর 12টা পর্যন্ত। এদিকে নীলফামারীতে ঐক্য পরিষদের মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয় বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম, সম্মিলিত সামাজিক আন্দোলন, নারী যোগাযোগ কেন্দ্র ও কালের কণ্ঠ, শুভ সংঘ সহ আরও কয়েকটি সংগঠন। নাটোরের প্রেস ক্লাব চত্বরে ও নওগাঁয় ব্রিজের মোড়ে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে লালমনিরহাট ও সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে পরিণত হয়। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। খুলনার পিকচার প্যালেস মোড়ে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিলও করা হয়। জামালপুরের দয়াময়ী চত্বরে ঐক্য পরিষদের কর্মসূচিতে যোগ দেয় পূজা উদযাপন পরিষদ। গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, ফেনী, ঝালকাঠি সহ আরও বিভিন্ন জেলায়। জানাবো সারা দেশে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। এ ঘটনায় 5.5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে আবারও ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের। ভোরে কালিয়াকৈরের সোনাখালী রেল ক্রসিংয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা একটি ট্রেন নীলসাগরের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের এক যাত্রী, আহত হন আরও কয়েকজন। তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এই ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এই বাসটি সরিয়ে নিলে 5 ঘন্টা পর ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ 60টি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বেলা 12টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁ এলাকায় ট্রেনটি সিলেট যাওয়ার পথে লাইনচ্যুত হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তেল বোঝাই ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় আজ লাইনচ্যুত হয়। আর এর ফলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। আর উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ আবারও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। জানাবো দেশের আরো কিছু খবর। এডিস মশা নিয়ন্ত্রণে 5ম দিনের মতো সব ওয়ার্ডে চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। উত্তর সিটিকে 10টি অঞ্চলে ভাগ করে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে শনিবার বনশ্রী এলাকায় ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হয়। এ সময় বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোয় এডিসের লার্ভা আছে কিনা পরীক্ষা করে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কয়েকটি বাড়িতে লার্ভা পাওয়ায় ভবনের দায়িত্বপ্রাপ্তদের 10,000 টাকা করে জরিমানা করা হয়। ডিএনসিসির অতিরিক্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা সারোয়ার জানান, এবছর 5 ধাপে এই ধরনের চিরুনি অভিযান চালানোর কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। এবারের অভিযান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ভবনই কিন্তু তারা সচেতন, তারা পানি জমতে দিচ্ছে না। যেটা আগে ছিল যে জমা পানি অনেক বেশি ছিল, বাট এখন এটা অনেক কমে গেছে। কি বাসা বাড়িগুলি আগে আমরা যেতাম, ওখানে পানিতে প্রচুর লার্ভা পাওয়া যেত। তো আমরা আজকে অনেকগুলি বাসায় গেলাম, আপনারা আমাদের সাথে ছিলেন অনেকেই, তো ওই বাসায় কিন্তু আমরা লার্ভা পাইনি ওইভাবে। জাতিসংঘের মধ্য আফ্রিকার শান্তি মিশনে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স কর্পোরাল মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঢাকা সেনানিবাসের টপার্স ডেনে তার জানাজা অনুষ্ঠিত হয়। গত 25 অক্টোবর অভিযানের দায়িত্ব পালনের সময় আফ্রিকার ডেলে নামক জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। তার জানাজায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট মোহাম্মদ শামসুল হক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদবীর সদস্যবৃন্দ। জানাজা শেষে মরদেহে ফুল দিয়ে সম্মান জানান উপস্থিতরা। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হবে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কিশোরগঞ্জের ভৈরবে লেপ তোশকের কারখানায় ব্যস্ততা বাড়লেও
মজুরি কম হওয়ায় সন্তুষ্ট নন কারিগররা। স্থানীয়ভাবে লেপ তোশকের জন্য প্রসিদ্ধ ৩ জেলার সীমান্তবর্তী উপজেলা ভৈরব। শীতের আগে আগে তাই দম ফেলবার ফুরসত নেই এখানকার ছোট বড় কারখানাগুলোতে। কারিগররা দিনরাত কাজ করছেন ক্রেতাদের লেপ, তোশক, জাজিম, বালিশের চাহিদা মেটাতে। এদিকে বিক্রেতারা জানান এবার শীতের আগে ক্রেতাদের ভিড় বেশি। গত বছরের তুলনায় তুলা বা কাপড়ের দাম খুব একটা বাড়েনি। শ্রমিকের মজুরিও একই রকম আছে। আর এই পেশায় বেশিরভাগ শ্রমিকই মৌসুমী। অনেকেই মৌসুমে দিনরাত খেটে সঞ্চয় করা টাকা দিয়ে পরে জীবন চালাতে হয়। শ্রমের তুলনায় মজুরি কম হয় তেমন একটা খুশি নন ভৈরবের লেপ তোশকের কারিগররা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত এখন কুষ্টিয়া চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে বেশ ভালো। লাভের আশায় এখন অপেক্ষার প্রহর গুনছেন তারা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। মাঠ ভরা ধান, তাই কৃষকের মুখ ভরা হাসি। সোনালী ধানের মৌম সুবাস আর ভবিষ্যৎ স্বাচ্ছন্দ্যের প্রত্যাশায় এখন খুব ব্যস্ত সময় পার করছেন তারা। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় ৮৮,৮৬২ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। ফলনের প্রত্যাশা অন্তত ২,৯৩,২৪৫ মেট্রিক টন। এই বছরে ধানের যে হারে ফলন, তাতে সব চাষি ভাইয়েরাই এবার লাভবান হওয়ার ইচ্ছুক। ১ বিঘা জমিতে আমি ২০ মণ আশা করছি। এবার ৫ বিঘা ধানে ধরেন যাই হোক প্রায় ৯০ মণ এমনি ধান হবে। যদি বাজার হিসেবে বেচতে পারে ধরেন যাই হোক লাখখানিক টাকা আইডিয়া হবে। এবার ধান চাষে বিঘা প্রতি খরচ হয়েছে ৫ থেকে ৭,০০০ টাকা। চাষিরা আশা করছেন ন্যায্য দাম পেলে উৎপাদন খরচ বাদ দিয়ে দ্বিগুণেরও বেশি লাভ থাকবে। সরকার যে হারে ধানের দাম আপনার দিছে, তাতে চাষিরা সবাই পুষায় যাবে, যাই হোক তার লাভই হবে, লস হবে না। তার মাটি দিতে হিসাবে খরচ হয়, ধানি গোল্ডায় লাভই হবে। কুষ্টিয়া অঞ্চল এবার কোনো দুর্যোগের কবলে না পড়ায় ধান ভালো হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ পেয়েছেন চাষিরা। আবহাওয়ার যেই বৃষ্টিপাত, তাপমাত্রা সবকিছুই ধান উৎপাদনের জন্য খুবই সময় উপযোগী ছিল এবং এতে কৃষকের অনেক লাভবান হবে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও সময় হলো বায়াজিৎ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে। গুয়েতেমালায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৫০ জনের প্রাণহানি। মুসল্লিদের জন্য উন্মুক্ত হল এথেন্সের প্রথম মসজিদ। বিরতি থেকে আবারও ফিরে এলাম ৩টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। গুয়েতেমালায় হ্যারিকেন ইটার প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৫০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা চালাতে এরই মধ্যে সেনাবাহিনী প্রত্যন্ত এলাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দ্রো জিয়ামার্তি। তিনি বলেন, হ্যারিকেন উপদ্রুত আলতা ভেরাপেজের মধ্যাঞ্চলীয় কুয়েজা অঞ্চলে ভূমিধসে চাপা পড়ে অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছে। ওই এলাকায় কয়েক ডজন বসতবাড়ি মাটি চাপা পড়েছে বলে জানান তিনি। তবে খারাপ আবহাওয়ার কারণে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ওই এলাকার বড় একটা অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে প্রধান প্রধান সড়কগুলো। দেশটির উপদ্রুত এলাকাগুলোতে
তৎপরতায় অংশ নিতে সক্ষম এমন একটি মাত্র হেলিকপ্টার থাকায় সেনাবাহিনীর উদ্ধার কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দ্রো জিয়ামাতি। গ্রিসের রাজধানী এথেন্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত যে প্রথম মসজিদ সেটি খুলে দেওয়া হয়েছে। ফলে এথেন্সের মুসলিমদের প্রায় 180 বছরের অপেক্ষার অবসান হলো। 300 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটিতে শুক্রবার প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে প্রথম দিনের জামাতে উপস্থিত ছিলেন সীমিত সংখ্যক মুসল্লি। 2016 সালে পার্লামেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই মসজিদটি নির্মাণের অনুমোদন দেয়। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার পর জটিলতায় মসজিদটি খুলতে দেরি হয়। 1833 সালে অটোমানদের হাত থেকে গ্রিস মুক্ত হওয়ার পর এথেন্সে কোনো মসজিদ ছিল না। বর্তমানে বৃহত্তর এথেন্সে প্রায় 3 লাখ মুসলিমের বাস। 1890 সালে গ্রিসের সংসদে এথেন্সে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব গৃহীত হলেও তা নানা কারণে তার বাস্তবায়ন হয়নি। জানাবো এবারে খেলার খবর। প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে উঠছেন রাফায়েল নাদাল, আলেকজান্ডার জেভরেভ ও মিলোস রাওনিক। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিশ্বের সেরা টেনিস তারকা মুখোমুখি হন স্বদেশী কারেনা বুস্তার। বয়সে ছোট বুস্তা প্রথম সেটেই বাজিমাত করেন। 6-4 গেমে সেটটি জিতে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটেও লড়াই, তবে ফ্রেঞ্চ ওপেনের রাজার কাছে 7-5 গেমে হেরে যান বুস্তা। তৃতীয় শেষ সেটে একক আধিপত্য নাদালের। 6-1 ব্যবধানে সেট জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন নাদাল। এদিকে হাম্বার্টকে 2-1 সেটের ব্যবধানে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেন মিলোস রাওনিক। আরেক কোয়ার্টার ফাইনালে শোয়ার্জম্যানকে 6-3 ও 6-1 গেমে হারিয়ে রাওনিকের সঙ্গী হয়েছেন ড্যানিয়েল মেদভেদেভ। অন্য ম্যাচে আলেকজান্ডার জেভরেভের কাছে 6-3 ও 7-6 গেমে হেরে বিদায় নিয়েছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা। খেলার খবর জানিয়েই শেষ করবো 3টা নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। জয়ের খুবই কাছে বাইডেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বহুমুখী সমবায়ে দূর হবে দরিদ্র, বললেন প্রধানমন্ত্রী। সামরিক আদালতে বিচারের নামে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের। প্রতিশ্রুতি আর অভিযোগে সরগরম ঢাকা 18 আসনের প্রচার মাঠ। কালিয়াকৈরে ট্রেন বাস সংঘর্ষে নিহত 2। এদিকে শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। কুষ্টিয়ায় আমন সংগ্রহে ব্যস্ত চাষিরা। গুয়াতেমালায় বন্যা ও ভূমিধসে অন্তত 150 জনের প্রাণহানি। এবং মুসল্লিদের জন্য উন্মুক্ত হল এথেন্সের প্রথম মসজিদ। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।